আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। এরপর জানিয়ে দিব সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ কিমের। এদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের। আরও জানিয়ে দিব ভারত চীন সংঘর্ষের শঙ্কা আমেরিকার গোয়েন্দা রিপোর্টে। এরপর জানিয়ে দিব বাংলাদেশের জাহাজ ছিনতাই চাঞ্চল্যকর তথ্য দিল ইউরোপীয় নৌবাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে প্রথম যুদ্ধে আরবরা পরাজিত হয়েছিল যে কারণে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। ইসরায়েল কাতারের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে হামাসের উত্তর পেয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের এক কর্মকর্তা সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছ থেকে লিখিত সাড়া পেয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামাস তাদের ভিত্তিহীন বিভিন্ন দাবি নিয়ে নিজেদের শক্তিশালী করে চলেছে। নেতানিয়াহুর কার্যালয় আরো বলেছে, আশা করা হচ্ছে প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য শুক্রবার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য সত্ত্বেও ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন কান টিভি নিউজ জানায়, নথিতে দাবিগুলোর একটি তালিকা রয়েছে যা ইসরায়েল যুক্তিসঙ্গত বলে মনে করে। হামাসের দেয়া এক বিবৃতিতে এটা নিশ্চিত করা হয়েছে, তারা যুদ্ধবিরতির একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে, যার মধ্যে একটি যুদ্ধবিরতি এবং গাজায় আটক বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার পর থেকে তারা এই গ্রুপের হাতে বন্দী রয়েছে। সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ কিমের। নিজ দেশের সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার একটি ট্যাঙ্ক মহড়ায় অংশ নিয়ে কিম এ নির্দেশ দেন। এদিন তিনি নিজেই ট্যাঙ্ক মহড়ায় নেতৃত্ব দিয়েছেন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির KCNA এক প্রতিবেদনে বলা হয়, মহড়ায় অংশ নিয়ে কিম উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে প্রশংসা করেন। এ সময় তিনি তার দেশের সৈন্যদের লড়াইয়ের মনোভাব জোরদার করতে এবং যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেন। দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা বলছেন, বুধবার যে ট্যাঙ্কের মহড়া সম্পন্ন হয়েছে তা সর্বপ্রথম 2020 সালে একটি সামরিক প্যারেডের সময় উন্মোচন করা হয়েছিল। ট্যাঙ্কটি স্থাপনের জন্য এক পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছে তারা। গত সপ্তাহ একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি আরো জোরদার করার নির্দেশ দিয়েছিলেন কিম। প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের 11 দিনের সামরিক মহড়া শুরু হওয়ার পর থেকে তৃতীয়বারের মতো কিম তার দেশের সামরিক মহড়া পর্যবেক্ষণ করেছেন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এই মহড়াকে কিম আক্রমণের মহড়া হিসেবে দেখছেন কিম। 2022 সাল থেকে তার দেশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জোরদার করেছে, তবে এই বছর বিদ্রোহী মনোভাব বাড়িয়েছেন কিম। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ এক সাপ্তাহিক শুনে এই অভিযোগ করেন। তিনি বলেন, পাকিস্তান 11 মার্চ ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নোট করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগাম জানানো হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগাম নোটিশ সংক্রান্ত চূড়ান্ত ধারা 2 এ নির্ধারিত 3 দিনের টাইমলাইন অনুসরণ করেনি ভারত। উল্লেখ্য, ভারত গত 11 মার্চ অগ্নি 5 নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সফল ফ্লাইট পরীক্ষা চালিয়েছে। মিশন দিব্যস্ত্র নামে ভারতের MIRV প্রযুক্তির ফ্লাইট পরীক্ষার অডিশনার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে পরিচালনা করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। একটি চুক্তির অধীনে যে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় পাকিস্তান ও ভারত পরস্পরকে আগাম নোটিশ দিতে বাধ্য, কিন্তু গত 11 মার্চে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় ভারত এই চুক্তির লঙ্ঘন করেছে বলে দাবি করেছে পাকিস্তান। মমতাজ জাহরা তার সাপ্তাহিক ভাষণে ভারতের উদ্দেশ্যে বলেন, আগাম নোটিশ সংক্রান্ত চুক্তিটি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। চীনের সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সঙ্গে সঙ্গে 1990 সাল থেকে মাঝারি এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে ভারত।
ভারত চীন সংঘর্ষের শঙ্কা আমেরিকার গোয়েন্দা রিপোর্টে। প্রকৃত নিরস্ত্র রেখায় ভারত চীন বড় ধরনের সংঘর্ষে জড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকার গোয়েন্দা সূত্রের বক্তব্য, শুধু ভারত নয়, অন্যান্য দেশের মাটিতেও চীন তাদের ঘাঁটি গাড়তে সক্রিয়। তার মধ্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাম বিশেষভাবে উল্লেখ করে রিপোর্ট বলছে, বেইজিং এর উদ্দেশ্যেই হল শক্তির আস্ফালন এবং চীনের স্বার্থকে বিদেশের মাটিতে ছড়িয়ে দেয়া। চীন সীমান্তে বাড়তি প্রায় 10,000 সেনা মোতায়েন করছে ভারত। আমেরিকার রিপোর্টে ভারত এবং পাকিস্তানের সীমান্ত নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় 2021 সালে সংঘর্ষ বিরতি চুক্তি পূর্ণ নবীনীকরণের পরে ঝড়ের আগের স্তব্ধতা দেখা যাচ্ছে। এই আপাত শান্তির মধ্যে ভারত বা পাকিস্তান কেউই দ্বিপাক্ষিক সম্পর্ককে মেরামত করার ব্যাপারে কোনো পদক্ষেপই করেনি। ভারত ব্যস্ত থেকেছে ঘরোয়া রাজনীতির অগ্রাধিকার নিয়ে, আসন্ন ভোটের প্রস্তুতি নিয়ে। পাকিস্তান হাবুডুবু খেয়েছে অর্থনৈতিক মন্দা নিয়ে। চীন প্রসঙ্গে বলা হচ্ছে, 2020 সালের পর থেকে ভারত চীন কোন রকম আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়ায়নি ঠিকই, কিন্তু বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। ফলে সামান্য এবং বিচ্ছিন্ন কোনো হাতাহাতির ঘটনা পরিণত হতে পারে বড় মাপের অস্ত্রযুদ্ধে। চীনের সেনা সম্প্রসারণের পরিকল্পনা, সাইবার হামলা, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টার মতো বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি জাহাজ ছিনতাই চাঞ্চল্যকর তথ্য দিল ইউরোপীয় নৌবাহিনী। ভারত মহাসাগর থেকে এমভি আব্দুল্লাহ নামে বাংলাদেশি একটি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি এরই মধ্যে সোমালিয়ার একটি বন্দরে নোঙর করেছে বলে জানা গেছে। এবার বাংলাদেশি ওই জাহাজে কিভাবে হামলা চালানো হয়েছে সে বিষয়ে তথ্য দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বৃহস্পতিবার 14 মার্চ জানিয়েছে, গেল ডিসেম্বরে রুয়েন নামে মাল্টিজ পতাকাবাহী একটি বাল্ক কার্গো জাহাজ আটক করেছিল সোমালি জলদস্যুরা। দুদিন আগে মঙ্গলবার সোমালিয়া উপকূল থেকে বাংলাদেশের পতাকাবাহী যে পণ্যবাহী জাহাজটি ছিনতাই হয়েছে, এই কাজে তারা দস্যুরা রুমেনকে ব্যবহার করে থাকতে পারে। খবর রয়টার্সের। 2018 সাল পর্যন্ত এক দশক ধরে গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিল সোমালি জলদস্যুরা। এরপর তাদের এ ধরনের কর্মকাণ্ড কমে আসলেও গত বছরের শেষ দিক থেকে বাণিজ্যিক জাহাজে আক্রমণ আবারও বাড়তে শুরু করে। রয়টার্স বলছে, ছিনতাই হওয়া জাহাজ ব্যবহার করে মঙ্গলবার জলদস্যুরা হামলার বাংলাদেশি জাহাজের তথ্য সঠিক হয়ে থাকলে তা এই দস্যুদের পুরনো কৌশলে ফিরে আসাকেই বোঝাবে। অর্থাৎ তারা যে আগের মতোই সক্রিয় হয়ে উঠেছে, এ ঘটনা হবে তারই প্রমাণ। ইইউর জলদস্যুতা বিরোধী অভিযান ইউনাফর এর তথ্য অনুযায়ী ছিনতাইয়ের সময় অন্তত 12 জলদস্যু এমভি আব্দুল্লাহতে উঠেছিল। ইউনাফর বলছে, এমভি রুই ছিনতাই করা জলদস্যুরাই এই ছিনতাই কাণ্ডে অংশ নিয়ে থাকতে পারে, তবে এমভি আব্দুল্লাহর ক্রুরা নিরাপদে আছেন বলে জানা গেছে। এদিকে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, অন্যান্য বাণিজ্যিক জাহাজেও হামলা চালানোর জন্য মাদারশিপ হিসেবে এই জাহাজটিকে এমভি রুয়েন ব্যবহার করা হতে পারে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। উল্লেখ্য, মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার 12 মার্চ বাংলাদেশ সময় বেলা 1:30টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশ জাহাজ এমভি আব্দুল্লাহ। ইসরায়েলের সঙ্গে প্রথম যুদ্ধে আরবরা পরাজিত হয়েছিল যে কারণে 1947 সালের 29 নভেম্বর ফিলিস্তিন ভূখণ্ডে বসবাসরত ইহুদিরা রেডিও সেটের সামনে বসে আছেন। ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে জাতিসংঘে তখন অতি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব উঠেছে ভোটাভুটির জন্য। ফিলিস্তিনকে ভাগ করে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব নিয়ে এই ভোটাভুটি। সেজন্যই রেডিওতে প্রচারিত খবরের দিকে ইহুদিদের ব্যাপক মনোযোগ। ইহুদিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে জাতিসংঘ থেকে কি খবর আসে সেটা শোনার জন্য। যখন তারা শুনলেন যে জাতিসংঘের ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হয়েছে, তখন ইহুদি এলাকাগুলোতে চলছিল প্রবল উচ্ছ্বাস। এতদিনে তারা একটি আলাদা ভূখণ্ড পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় সেটি স্বীকৃতি দিয়েছে। আ হিস্ট্রি অব ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার বইতে ইসরায়েলি ইতিহাসবিদ বেনি মরিস এই চিত্র তুলে ধরেছেন। ইহুদিরা যেখানে আনন্দ উল্লাস করছিল তার ঠিক কিছুটা দূরে আরবদের গ্রামগুলো বিষাদ ও হতাশায় ছেয়ে গিয়েছিল। তারা এটা আশঙ্কা করেছিল অনেকদিন থেকেই। 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত জায়নিস্ট বা ইহুদি রাষ্ট্রপন্থী সেনাবাহিনী ফিলিস্তিনি অধ্যুষিত শহর ও গ্রামে হামলা চালায়। এ সময় 500-র বেশি গ্রাম ধ্বংস করে ইহুদিরা এবং 15,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এর মধ্যে কিছু ছিল গণহত্যার মতো। সবচেয়ে বড় আকারে হত্যাযজ্ঞ চালানো হয় দেইর ইয়াসিন এলাকায় 1948 সালের 9 এপ্রিল। জায়নিস্ট মিলিশিয়ারা সে হত্যাকাণ্ডে অংশ নেয়। সেখানে অন্তত 107 জন নারী ও শিশু
শিশুকে হত্যা করা হয়। বর্তমান পশ্চিম জেরুজালেমের একটি এলাকা ছিল দেইর ইয়াসিন। 1947 সালের নভেম্বর মাসে জাতিসংঘের গৃহীত প্রস্তাব এবং 1949 সালের জুলাই মাসে ইসরায়েলের সঙ্গে সিরিয়ার অস্ত্রবিরতি পর্যন্ত সর্বমোট 20 মাসের মতো স্থায়ী ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধের। এই সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্র চিরতরে বদলে গিয়েছে। এই সময়ের মধ্যে আরব ফিলিস্তিনের অস্তিত্ব বিলোপ হয়ে নতুন রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছে। মিশর, সিরিয়া ও লেবানন যুদ্ধে পরাজিত হয়েছে। ইরাক কোনো মতে তাদের সীমান্ত ধরে রেখেছিল। অন্যদিকে জর্ডান জয় পেলেও তাদের চড়া মূল্য দিতে হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতির বিনিময়ে জর্ডান পশ্চিম তীর পেয়েছিল।